আসসালামু আলাইকুম। রবি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 অর্থাৎ গতিবিদ্যার একটা টপিক। সেই টপিকটা হচ্ছে গতিবিদ্যার গ্রাফ সম্পর্কিত আলোচনা। ওকে, তো তোমরা বরাবরের মতোই হচ্ছে একটু জানাই দাও যে তোমরা কে কোথা থেকে লাইভ ক্লাসে জয়েন করছো, আর অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের কলেজের নামটাও লিখে দিও। ওকে, আর একটু জানাও যে আমাদের লাইভ ক্লাসটা ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। ওকে, তো আমি একটু দেখি যে আমাদের সাথে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের সাথে হচ্ছে এমডি হৃদয় মিয়া, তারপর জান্নাত জাহান, তারপর হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো। হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, তুমি ভালো আছো? তারপর হচ্ছে যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। ওকে, তো আমরা আমাদের আজকের বেসিক আলোচনা হচ্ছে আমরা গ্রাফ নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 3 অর্থাৎ গতিবিদ্যার গ্রাফ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। ওকে, বা আলোচনা করার চেষ্টা করব। তো দেখি আমাদের সাথে কে কোথা থেকে সংযুক্ত হয়েছে। আয়েশা আক্তার নরসিংদী থেকে, তারপর হচ্ছে আমাদের সাথে সংযুক্ত আছে নাজিফা আঞ্জুম অবনী, ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে হৃদয় মিয়া হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে। তারপর হচ্ছে আমাদের সাথে যুক্ত আছে ফারজানা আক্তার প্রেমা, অনেকদিন পর ফারজানা আক্তার প্রেমা। তারপরে আমাদের সাথে মির্জা ওয়াসিমা ঢাকা সিটি কলেজ থেকে, এমডি মঈনুদ্দিন আমাদের অন্যতম। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে আমাদের সাথে হচ্ছে এমডি মঈনুদ্দিন হচ্ছে তোমার যুক্ত আছে মির্জা ওয়াসিমা ঢাকা সিটি কলেজ থেকে। তারপর হচ্ছে ফারজানা আক্তার প্রেমা ভোলা থেকে। ওকে, তারপর হচ্ছে পাবনা থেকে আমাদের সাথে সংযুক্ত আছে তারপর নুসরাত মোমে, ফারিয়া আক্তার মিম, সাইয়েদা খানম শ্যামলী। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত, তাহমিদ ড্যানিয়েল, তারপরে আমাদের সাথে যুক্ত আরোহী জান্নাত মৌ, আক্তিয়া মাসিয়াত। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেকে সংযুক্ত হয়ে গেছে। ওকে, তো আমরা একটু বলি, আমরা মেইনলি হচ্ছে গতিবিদ্যার গ্রাফের একটা প্লেলিস্ট বা লাইভ ক্লাসের একটা প্লেলিস্ট আমরা করার চেষ্টা করছি। তো নরমালি হচ্ছে একটু বলি যে গ্রাফ জিনিসটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো গ্রাফের মাধ্যমে আমরা খুব সহজেই কোনো একটা বস্তুর গতি সম্পর্কে ধারণা পেতে পারি। হ্যাঁ, যেমন কোনো বস্তু কি সে সমবেগে চলমান নাকি অসমবেগে চলমান, নাকি সমত্বরণে চলমান নাকি অসমত্বরণে চলমান, এই ব্যাপারগুলো আমরা খুব ভালো করে জানতে পারবো গ্রাফের মাধ্যমে। ওকে, তো গ্রাফ দেখেই আমি বলে দিতে পারবো ওই বস্তুর যে গতিপথটা কেমন হবে। তো এই জন্য আমাদের গ্রাফ শেখাটা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো হয় সৃজনশীল প্রশ্নগুলোতে হচ্ছে গ্রাফ সম্পর্কিত অনেক টাইপের ম্যাথ প্রবলেমই আসলে আমাদের আসে। ওকে, এবং গ্রাফিক্যাল অ্যানালাইসিস টাইপের অঙ্কগুলো প্রায় আসতে দেখা যায় সৃজনশীল প্রশ্নে। আবার আমরা যখন অবজেক্টিভ সলভ করতে চাই, তো অবজেক্টিভও কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে আসলে গ্রাফের ম্যাথ প্রবলেমগুলো আসে। তো আমরা গ্রাফের বেসিক আলোচনাটাও করব, যে বেসিক আলোচনাটা জানলে তুমি বিভিন্ন চ্যাপ্টারের গ্রাফগুলো ফিগার সম্পর্কে ধারণা পাবা, গ্রাফগুলোর ফিগার কেন এরকম হলো, গ্রাফগুলোর ফিগার থেকে তুমি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারবা, ওই ইনফরমেশন কালেক্ট করে তুমি ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা। ঠিক আছে, তো আমরা একদম বেসিক আলোচনাগুলাই করব। আমরা প্রথমে একদম জিরো লেভেল থেকে শুরু করব। এই গ্রাফের আলোচনাটা আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব, মানে ধরে নিব যে তোমরা অনেক কিছুই জানো না, মানে একদম জিরো লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। ওকে, তো তোমরা দ্রুত করে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত করে, যেহেতু এই লাইভ ক্লাসটা বা যেহেতু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বোর্ড লেভেল কিংবা অ্যাডমিশন লেভেলে, তাই অবশ্যই তোমরা লাইভ ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দাও। তো শেয়ার করলে কি হবে, তুমি যেমন উপকৃত হবা এই লাইভ ক্লাসের এই টপিকটা পড়ার মাধ্যমে, তোমার ফ্রেন্ডরাও কিন্তু সমভাবে উপকৃত হবে এই লাইভ ক্লাসের এই টপিকটা করার মাধ্যমে। ইভেন তুমি যদি এখন ব্যস্ত থাকো, ধরো তোমার এখন ব্যস্ততা আছে বা কোনো কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, তো তুমি যদি তোমার টাইমলাইনে এই লাইভ ক্লাসটা শেয়ার করে রাখো, সেক্ষেত্রে তুমি যখন পরবর্তীতে যখন তুমি ফ্রি হয়ে যাবা, তখন এই লাইভ ক্লাসটা ইজিলি তুমি দেখতে পারবা। ওকে, তো এই জন্য লাইভ ক্লাসটা শেয়ার করাটা একটু প্রয়োজনীয়। আচ্ছা, আর তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের সাথে আজকে অনেকেই সংযুক্ত আছে, অনেকদিন পর আজকে লাইভ ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। তো আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছে, সবাইকেই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ক্লাসে জয়েন করার জন্য। তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ওকে, আচ্ছা, তো এবার খেয়াল করো, তাহলে আমরা আমাদের ক্লাসটা
ক্লাসটা শুরু করি। ওকে, তো আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের এখানে এইচএসসি হচ্ছে 2000 যারা 20 সালে পরীক্ষা দেওয়ার কথা, এইচএসসি 2020 সালের পরীক্ষার্থী, এইচএসসি 2021 সালে যাদের পরীক্ষা দেওয়ার কথা সেই পরীক্ষার্থী এবং যারা হচ্ছে এই বছর ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েছে, টোটাল হচ্ছে 3টা ব্যাচ এই ক্লাসটা দেখছে। তো আমি আমার ক্লাসটা ওভাবেই সাজিয়েছি যাতে আমরা এই 3টা ব্যাচের স্টুডেন্টরাই হচ্ছে সহজেই ক্লাসটা বুঝতে পারি। ওকে, আচ্ছা, তো এবার আমরা ক্লাসটা শুরু করার আগে সরলরেখার বেসিক একটা ইকুয়েশন, ওকে, সরলরেখা বা স্ট্রেট লাইনের বেসিক একটা ইকুয়েশন আমরা দেখি। ওকে, তো খেয়াল করো, সরলরেখা বা স্ট্রেট লাইনের বেসিক ইকুয়েশন মোটামুটি আমরা এটা অনেকে জানি, y mx c, y mx c, এটা হচ্ছে সরলরেখার বেসিক একটা সমীকরণ। ওকে, সরলরেখার বেসিক একটা সমীকরণ বা আমরা বলতে পারি স্ট্রেট লাইনের সমীকরণ। ওকে, তো এই সমীকরণটা দেখে আমি কিভাবে বুঝলাম যে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ? তো এটা দেখার বা এটা বোঝার একটা ওয়ে আছে। বোঝার ওয়ে হচ্ছে তোমার সমীকরণে চলক দুইটা x আর y। ওকে, তো সমীকরণের x এর পাওয়ার কত বলো তো 1 আর y এর ম্যাক্সিমাম পাওয়ার কত বলো তো 1। যদি কোনো ইকুয়েশনের x এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হয়, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1 হয়, তবে তুমি শিওর থাকো যে এই যে ইকুয়েশন বা এই যে সমীকরণ যেটা আমি লিখলাম, এই সমীকরণটা একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। এই সমীকরণটা একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে, y mx c। তো যাই হোক, y mx c এটা হচ্ছে একটা সরল রেখাকে রিপ্রেজেন্ট করে। তো সরল রেখার আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে দেখো ax by c equals to 0, ax by c equals to 0। তো এটাও আমি একটা সমীকরণ লিখলাম। এই সমীকরণটাও একটা সরল রেখাকে নির্দেশ করবে, এই সমীকরণটাও একটা সরল রেখাকে নির্দেশ করবে। কেননা এখানেও x আছে, এখানেও y আছে, x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1। যদি x এর ম্যাক্সিমাম পাওয়ার 1 আর y এর ম্যাক্সিমাম পাওয়ার 1 সম্বলিত যে সমীকরণটা আমরা দেখি, যেখানে এই যে a b c m এই সবই হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, যদি এরকম কোন ইকুয়েশন আমরা দেখি যে ইকুয়েশনে চলকগুলো অর্থাৎ x আর y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, তবে সেই সমীকরণটা সরল রেখাকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। ওকে, তাহলে এবার একটু দেখো। আচ্ছা, তো এবার একটু দেখো, তো এখান থেকে আমরা আরেকটু কিভাবে আগাতে পারি একটু মন দিয়ে দেখো। সেটা হচ্ছে y mx c কি বললাম আমরা, সরল রেখাকে নির্দেশ করে। তো এখানে তুমি একটা টার্ম দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে m। ওকে, এই m কে বাংলায় বলে ঢাল। এই m কে কি বলে বাংলায় বলো তো? ঢাল বলে। তো এবার আমরা এই ঢাল নিয়ে একটু আলোচনা করব। ওকে, y mx c এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা একটা সরল রেখাকে নির্দেশ করে। আর এই ইকুয়েশনের মধ্যে একটা টার্ম আমরা দেখতে পাচ্ছি m, যে m কে আমরা বলি হচ্ছে ঢাল। যে m কে আমরা কি বলি বলতো? ঢাল বলি। ওকে, আচ্ছা, একজন বলছো যে জুম হয়ে গেছে। না, আকিল আফতাহি সিয়াম, তুমি হচ্ছে তোমার মোবাইলটা একটু মোবাইলটা কি করবা, মোবাইলের হচ্ছে তুমি ওই যে রোটেট মোডে দিবা। মোবাইলটা রোটেট মোডে অন করে তুমি যখন লাইভটা দেখবা যে ফুল স্ক্রিনেই তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমাদের লাইভটা জুম হয়ে যায়নি। আমাদের সাথে মালিহা রহমান আপু যুক্ত আছে। সবাই মালিহা রহমান আপুকে হাই বলে দাও। উনিও হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের অসাধারণ একজন ইনস্ট্রাক্টর। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করে ফেলি। তো আমি আবারও বলি, যাদের মনে হচ্ছে যে এটা অনেক জুম হয়ে গেছে, তোমরা কি করবা, তোমরা তোমাদের মোবাইলের হচ্ছে স্ক্রিন রোটেশন যে অপশনটা আছে, স্ক্রিন রোটেশন অপশনটা অন করে তুমি তোমার মোবাইলটা হরাইজন্টালি ধরলেই তুমি ইজিলি দেখতে পারবা। একদম ফুল বোর্ডটাই দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। ওকে, তাহলে এটা আমি বললাম আকিল আফতাহি সিয়ামকে। ওকে, আচ্ছা, তুমি একটু দেখে নিও। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার কি বললাম আমরা, এই ঢাল। এবার আমরা এই ঢাল সম্পর্কে একটু আলোচনা করি। ওকে, তাহলে এবার দেখো, ঢাল বা ঢালের ইংলিশ হচ্ছে স্লোপ। ঢালকে আমরা প্রকাশ করি কি দ্বারা? m দ্বারা।
আচ্ছা, তো ঢাল বলতে আমরা কি বুঝি বা ঢালটা আমরা কিভাবে আঁকবো, তো দেখো বা কিভাবে বুঝবো। ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। ওকে, আচ্ছা, তো ধরো আমরা একটা সরল রেখা আঁকলাম, এই দেখো লাল লাল, এটা হচ্ছে আমাদের বা লাল স্ট্রেট লাইন। ওকে, তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, তো লিখি এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট লাইন বা সরল রেখা। আচ্ছা, কোন সরল রেখা আচ্ছা আমরা তো জানি যে এটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দুকে আমরা ও দিয়ে প্রকাশ করি। তো এটা হচ্ছে আমাদের x অক্ষের পজিটিভ দিক, এটা আমাদের x অক্ষের পজিটিভ দিক, আর এটা আমাদের x অক্ষের কি বলতো, এটা x প্রাইম x অক্ষের নেগেটিভ দিক। ওকে, আর এটা হচ্ছে আমাদের y অক্ষের পজিটিভ দিক, আর নিচেরটা হচ্ছে আমাদের y অক্ষের কি বলতো, নেগেটিভ দিক। এগুলো তো মনে হয় আমরা সবাই জানি, এটা হচ্ছে y অক্ষের নেগেটিভ দিক। ওকে, আচ্ছা, তো কোন সরল রেখা x অক্ষের পজিটিভ দিকের সাথে, x অক্ষের পজিটিভ দিক মানে কি এই দিকের সাথে এই কোন সরল রেখা যে অ্যাঙ্গেল তৈরি করবে, x অক্ষের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, ধরলাম সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ওই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মান অর্থাৎ tan থিটাকে আমরা বলি হচ্ছে ওই সরল রেখার হচ্ছে ঢাল। তাহলে আমরা বলতে পারবো tan থিটা ইকুয়ালস টু কি বলতো, ঢাল। আমি আরেকবার বলি, খেয়াল করো, কোন সরল রেখা বা কোন স্ট্রেট লাইনের ঢাল হবে ওই সরল রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করলো, ওই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মান বা ওই অ্যাঙ্গেলের tan থিটা, ওইটাকে আমরা বলবো হচ্ছে ওই সরল রেখার ঢাল। মানে এই লাল যে সরল রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এই লাল সরল রেখার ঢাল হবে, এই লাল সরল রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে, পজিটিভ দিক কেন, কারণ অ্যাঙ্গেলটা কিন্তু আমি x অক্ষের নিচে পজিটিভ দিক থেকে আমি আসলে ধরছি, তো পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেই অ্যাঙ্গেলের tan থিটা বা সেই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মানকে আমরা বলি হচ্ছে ওই সরল রেখা মানে লাল সরল রেখাটার ঢাল। আর ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি, তো আমরা এখান থেকে লিখতে পারবো tan থিটা ইকুয়ালস টু, ঢালকে আমরা m দিয়ে প্রকাশ করি m, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে m ইকুয়ালস টু tan থিটা, m ইকুয়ালস টু হচ্ছে tan থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের m বা ঢাল হচ্ছে tan থিটা। তো এবার আমরা এই ঢালের কিছু কেস দেখবো যে ঢালের মানগুলো কিসের উপর নির্ভর করে। ওকে, তাহলে আমরা কয়েকটা কেস নিয়ে আলোচনা করব ঢাল সম্পর্কে। ওকে, তাহলে এবার আমরা একটু মুছলাম, তো ঢাল সম্পর্কে কয়েকটা কেস নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা যদি ঢাল সম্পর্কে কয়েকটা কেস নিয়ে আলোচনা করি, এক নাম্বার কেস নিয়ে যদি আমি আলোচনা করি, তো খেয়াল করো, আমাদের কাছে ধরো এটা x অক্ষ, ধরো এটা y অক্ষ, ধরো এটা x অক্ষ, ধরো এটা আমাদের x অক্ষ, আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। ওকে, আচ্ছা, তো ধরো আমাদের কাছে একটা স্ট্রেট লাইন আছে, সে ফর এক্সাম্পল এই একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, লাল কালারের একটা স্ট্রেট লাইন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের x আর y এর ছেদ বিন্দু বা মূল বিন্দু। ওকে, তো আমরা তো সবাই জানি যে এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিক মানে কি পজিটিভ দিক, হ্যাঁ, মানে ডানে, x অক্ষের ধনাত্মক দিক মানে কি বলতো, ডানে, ডান দিকের সাথে। তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই সরল রেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করে, এই যে অ্যাঙ্গেল তৈরি করতেছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, এবং এই থিটা যদি হয় মানে এই সরল রেখাটা যদি x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে বা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার tan থিটাকে আমরা বলি হচ্ছে ঢাল। এবং এখান থেকে একটু দেখো, এই থিটার ভ্যালুটা যদি তুমি একটু চিন্তা করো, এই থিটার ভ্যালুটা কিন্তু আসবে থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে দেখবা যে tan থিটার মানটা ক্যালকুলেটরে চেপে দেখবা যে tan থিটার মানটা পজিটিভ আসবে। আর tan থিটার মান যদি পজিটিভ আসে, তাহলে নিশ্চয়ই তুমি শিওর থাকবা যে ঢালের মানটাও কি আসবে বলতো, m ইকুয়ালস টু ঢাল, মানে ঢালের মানটাও কি আসবে বলতো, পজিটিভই আসবে। তার মানে তুমি এখান থেকে এটা বলতে পারবা, একটু খেয়াল করো, আমি আরেকবার বলি, এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রির চেয়ে কম কিভাবে হলো, চোখ দিয়ে দেখে বুঝতে পারতেছো যে এই থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে কম হবে যখন তুমি দেখবা এই থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে কম, তখন tan থিটার মানটা পজিটিভ হয়। ধরো tan 30 ডিগ্রির মান ক্যালকুলেটরে যেটা পাবা পজিটিভ মান পাবা, tan 45 এর মান 1 পজিটিভ 1, tan হচ্ছে
tan এর মান মানে থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তো tan থিটার মানটা পজিটিভ হয়, আর ঢাল যেহেতু tan থিটার উপর নির্ভর করে তাই ঢালের মানটাও কি আসবে বলো তো পজিটিভ আসবে। তাহলে এখান থেকে তুমি এটা সামারাইজ করতে পারবা যে থিটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় বা থিটা ইজ লেস when থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি তাহলে হচ্ছে এই ঢালটা কি হবে বলতো, ঢালটা পজিটিভ হবে। ওকে, বা m হচ্ছে পজিটিভ হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেস। তো আমরা যদি 2 নাম্বার কেস নিয়ে কথা বলি, 2 নাম্বার কেস নিয়ে, তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেস। তো আমরা 2 নাম্বার কেস নিয়ে একটু কথা বলি। 2 নাম্বার কেস, তো এবার যদি আমরা একটু 2 নাম্বার কেসটা একটু আঁকতে চাই, 2 নাম্বার কেস, তো একটু খেয়াল করো। সেটা হচ্ছে ধরো এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। ধরো এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। তো x অক্ষ এই যে x দিয়ে প্রকাশ করলাম, y অক্ষকে এই যে y দিয়ে প্রকাশ করলাম। ওকে, অবশ্যই অক্ষগুলোকে বড় হাতের দিয়ে প্রকাশ করলে ভালো হয়। এই y অক্ষকে আমরা y দিয়ে প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, তো ধরো এবার আমরা আরেকটা স্ট্রেট লাইন আঁকবো লাইক দিস। এটা হচ্ছে আমাদের আরেকটা স্ট্রেট লাইন। ধরো এটা হচ্ছে আমাদের আরেকটা স্ট্রেট লাইন আঁকলাম, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু O। ওকে, তো এই লাল কালারের যে স্ট্রেট লাইন, লাল কালি দিয়ে আমি আসলে স্ট্রেট লাইন বা সরল রেখা আঁকতেছি। ওকে, তো ধরো এটা হচ্ছে আমাদের আরেকটা সরল রেখা। তো এবার আমরা যদি এই সরল রেখার ঢাল সম্পর্কে কথা বলতে চাই, এই যে লাল যে সরল রেখাটা আমরা আঁকলাম, এই সরল রেখাটার ঢাল নিয়ে যদি আমি একটু আলোচনা করতে চাই, তো একটু দেখো ঢাল কার উপর ডিপেন্ড করে। আমরা জানি ঢাল m tan থিটা, ঢালকে m দিয়ে প্রকাশ করে। তো m কি বলতো tan থিটা। তাহলে থিটা মেজার করব কিভাবে? থিটা মেজার করব হচ্ছে x অক্ষের পজিটিভ দিকের সাথে এই সরল রেখা যে অ্যাঙ্গেল তৈরি করছে। তো x অক্ষের পজিটিভ দিকের সাথে এই সরলরেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করছে, আমরা অ্যাঙ্গেলটা নিব কি বলতো, অ্যাঙ্গেলটা নিব কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। x অক্ষের পজিটিভ দিক তো এটা, তো x অক্ষের পজিটিভ দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আমরা অ্যাঙ্গেলটা নিব, বুঝছো? আমরা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেলটা নিব এই সরলরেখার উপরে। তো এটাই হচ্ছে আমাদের থিটা, এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, x অক্ষের পজিটিভ দিকের সাথে এই সরলরেখা, এই মানে x অক্ষের পজিটিভ দিকের সাথে এই সরলরেখার উৎপন্ন কোণ হচ্ছে আমাদের থিটা। তো এখান থেকে একটু দেখলেই বুঝতে পারতেছো যে এই থিটার ভ্যালুটা নিশ্চয়ই 90 ডিগ্রির চেয়ে বড় হবে, কারণ স্থূল কোণ হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তুমি দেখবা যে এই tan থিটার মানটা আসবে হচ্ছে নেগেটিভ। ওকে, tan থিটার মানটা কি আসবে? নেগেটিভ আসবে। তো tan থিটার মান যদি নেগেটিভ আসে, তাহলে নিশ্চয়ই m এর ভ্যালু কি আসবে বলো তো? m এর ভ্যালু নেগেটিভ আসবে। তাহলে এখান থেকে আমরা এটা সামারাইজ করতে পারবো যে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে tan থিটা এর ভ্যালু মাইনাস হওয়ার কারণে তুমি দেখবা ক্যালকুলেটরে চাপ দিয়ে tan 90 ডিগ্রির চেয়ে বড়, তো তুমি হচ্ছে tan 100 ডিগ্রির মান দেখবা, tan 120 ডিগ্রির মান দেখবা, মানে tan থিটা আর কি, tan 120 ডিগ্রির মান মাইনাস আসবে, tan 130 ডিগ্রির মান মাইনাস আসবে, tan 135 ডিগ্রির মান মাইনাস আসবে। অর্থাৎ থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তবে tan থিটার মানটা নেগেটিভ আসবে। আর tan থিটার মানটা নেগেটিভ আসার অর্থ হচ্ছে ঢালটা নেগেটিভ আসবে। কেননা ঢাল কার উপর ডিপেন্ড করে? ঢাল হচ্ছে tan এর উপর ডিপেন্ড করে। যেহেতু tan থিটা নেগেটিভ আসবে, তাই আমি বলতে পারি ঢালটাও কি আসবে বলতো? নেগেটিভ আসবে। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্টে জানাই দাও তো, এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা? আমাদের কি দেখতে অসুবিধা হচ্ছিল? আমাদের দেখতে অসুবিধা হলে একটু জানাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের বোধহয় দেখতে একটু অসুবিধা হচ্ছিল। আমাদের হচ্ছে তোমার ওয়েদারের অবস্থা ভালো না, তো এইজন্য নেট মাঝে মাঝে একটু আপ ডাউন করছে নেটের কানেকশনটা। তো যাই হোক, একটু আমরা ইয়ে করার চেষ্টা করি। আচ্ছা, তো ওকে, সমস্যা নেই, আমি তাও একটু সামারি করে ফেলবো না। হ্যাঁ, যদি মিস করে ফেলো, মানে পিকচার ঘোলা হওয়ার কারণে যদি তুমি মিস করে ফেলো, কোনো সমস্যা নেই, আমি আবার রিপিট করব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আগাই। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আমরা জাস্ট দুইটা কেস পড়লাম। প্রথম কেস ছিল হচ্ছে যদি থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে কম আসে, থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রির চেয়ে কম আসে, তখন দেখা যায় যে tan থিটার মানটা বা tan থিটার মানটা পজিটিভ আসে। আর tan থিটার মান যদি পজিটিভ হয়, m এর মান বা ঢালের ভ্যালু কি আসবে বলতো? পজিটিভ আসবে।
আর সেকেন্ড কেসে আমরা দেখলাম যে থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে বড়। খেয়াল করো, থিটার মানটা 90 এর চেয়ে বড়। তো থিটার মানটা যদি 90 এর চেয়ে বড় হয় দেখা যাবে tan থিটার মানটা নেগেটিভ আসে। আর tan থিটার মানটা যদি নেগেটিভ আমরা পাই তবে m এর ভ্যালু কি আসবে বলো তো? m এর ভ্যালু আমরা নেগেটিভ পাবো, বুঝছো? কারণ m বা ঢাল কার উপর নির্ভর করে? tan এর উপর নির্ভর করে। m বা ঢাল কার উপর নির্ভর করে? tan এর উপর নির্ভর করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার আলোচনা। তো এবার 2 নাম্বার টাইপের আলোচনা বা কেস 2। এবার আমরা যদি 3 নাম্বার কেস নিয়ে আলোচনা করি, এবার আমি যদি 3 নাম্বার কেস নিয়ে আলোচনা করি, 3 নাম্বার কেস, তো খেয়াল করো 3 নাম্বার কেসটা কেমন। তো ধরো এটা হচ্ছে আমাদের y অক্ষ, ধরো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। তো এবার আমাদের কোন সরলরেখাটা যদি এমন হয় লাইক দিস, এরকম, হ্যাঁ, কোন সরলরেখাটা যদি এমন হয় লাইক দিস, ধরো এরকম x অক্ষের সমান্তরাল, ওকে? যদি কোন সরলরেখাটা এমন হয় x অক্ষের সমান্তরাল, ঠিক আছে, লাল রেখাটা, আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তো x অক্ষের সমান্তরাল রেখা, ওকে? তো এক্ষেত্রে এই সরলরেখাটার জন্য থিটার মান কত বলো তো? এই সরলরেখাটার জন্য থিটার মান কিন্তু একটু কমেন্টে জানাই দাও তো যে এই রেড লাইনটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? এই যে লাল যে রেখাটা আমরা আঁকলাম, লাল রেখাটা যেটা কিনা x অক্ষের সমান্তরাল করে আমরা আঁকলাম, আমরা এখন তোমাকে প্রশ্ন করছি যে এই লাল রেখাটার অ্যাঙ্গেলটা কত, মানে থিটার ভ্যালুটা কত? থিটা মানে হচ্ছে x অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, বা x অক্ষের সাথে তার মধ্যবর্তী কোণ কত। এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও তো যে। আচ্ছা, আমাদের সাথে হচ্ছে অভিষেক পল রাজ যুক্ত আছে, তোমার নামটা আমি অ্যানাউন্স করে ফেললাম। ওকে, আমাদের সাথে অভিষেক পল রাজ যুক্ত আছে। ওকে, সবাই অভিষেক পল রাজকে হাই বলে দাও। আচ্ছা, তাহলে এবার দেখো, ওকে, তাহলে এবার দেখো আমি কি বললাম। এবার হ্যাঁ হ্যাঁ, সবাই একদম ঠিক কথা বলছো যে এই যে রেড লাইনটা বা এই যে লাল রেখাটা, এই লাল রেখাটা বা এই লাল সরলরেখাটা হচ্ছে x অক্ষের পজিটিভ দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাই আমি বলতে পারবো যে থিটা হচ্ছে 0 ডিগ্রি। তো থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, তোমরা দেখবা যে tan থিটার ভ্যালুটা কত আসবে বলো তো? tan থিটার ভ্যালুটা 0 আসবে। আর tan থিটা যদি 0 হয় তাহলে আমরা জানি m সমান tan থিটা, তাহলে m এর ভ্যালু কত আসবে বলো তো? m এর ভ্যালু 0 আসবে। তাহলে খেয়াল করো, tan থিটার ভ্যালু 0 হওয়ার কারণে m এর ভ্যালু কত হবে বলো তো? 0 হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে যখন x অক্ষের সমান্তরাল আমরা কোন রেখা আমরা আঁকি, x অক্ষের সাথে সমান্তরাল করে যদি কোন রেখা আমরা আঁকি, এই সমান্তরাল রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর 0 ডিগ্রি কোণ যেহেতু সে উৎপন্ন করবে, তো সেক্ষেত্রে tan থিটার মান 0 হয়, মানে tan 0 ডিগ্রির মান 0 হয়। তো tan 0 ডিগ্রির মান 0 হলে m বা ঢালের ভ্যালু কি হবে বলো তো? m বা ঢালের ভ্যালু হচ্ছে 0 হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের থ্যাংক ইউ সো মাচ রিশা আপু, এভাবে বলার জন্য থ্যাংক ইউ সো মাচ রিশা আপু। ওকে, তাহলে এবার আমরা আরেকটু আগাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এভাবে করে ঢালের ভ্যালুটা বের করতে পারবো। ওকে, m এর ভ্যালু 0 আসবে, tan থিটার ভ্যালু 0 আসবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। ওকে, তো এবার আমরা যদি একটু 4 নাম্বার কেস নিয়ে কথা বলি, তো 4 নাম্বার কেসটা কেমন হবে একটু দেখো। 4 নাম্বার কেসটা, তো ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, ধরো এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। ওকে, তো এবার আমরা যে সরলরেখাটা আঁকবো, সেই সরলরেখাটা সে ফর एग्जांपल y অক্ষের সমান্তরাল। ওকে, তো ধরো আমরা যে সরলরেখাটা আঁকলাম, খেয়াল করো একটু মন দিয়ে, লাল কালি দিয়ে সরলরেখাটা আমরা আঁকতেছি। তো এই সরলরেখাটা হচ্ছে আমরা আঁকলাম y অক্ষের সমান্তরাল। ওকে, y অক্ষের সমান্তরাল। আচ্ছা, তারপর আমরা প্রশ্ন করলাম যে এই সরলরেখার জন্য এই সরলরেখাটা থিটা কত হবে, এই সরলরেখাটার থিটা কত হবে। ওকে, মানে আমরা এখন বের করতে চাই যে এই সরলরেখাটার ঢাল সম্পর্কে আমরা আইডিয়া চাই, এই সরলরেখার ঢাল সম্পর্কে আমরা আইডিয়া চাই। তারপরে খেয়াল করো, তো ঢাল কার উপর ডিপেন্ড করে? আমরা জানি ঢালকে প্রকাশ করি আমরা m দ্বারা। তো m সমান আমি বললাম যে tan থিটা। তাহলে ঢাল কার উপর নির্ভর করে? থিটার উপর নির্ভর করে, মানে tan থিটার উপর নির্ভর করে। তো আমার ফার্স্টে থিটা জানা লাগবে। তো থিটা আমরা মেজার করি কিভাবে? থিটা আমরা মেজার করি হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে
এই সরল রেখাটা যে অ্যাঙ্গেল তৈরি করছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই লাল বা রেড লাইনটা বা রেড স্ট্রেট লাইনটা যে অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের থিটা। তো এখান থেকে দেখলেই বুঝবা যে এই থিটার ভ্যালুটা কত বলো তো, এই থিটার ভ্যালুটা কিন্তু 90 ডিগ্রি। দেখলেই বুঝবা যে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে এই স্ট্রেট লাইনটা বা এই লাল লাইনটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো তো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan থিটার ভ্যালু বা tan 90 ডিগ্রি ভ্যালু হবে ইনফিনিটি। আর tan 90 এর ভ্যালু ইনফিনিটি হলে m বা ঢালের ভ্যালু কত হবে বলো তো, ঢালের ভ্যালু হচ্ছে অসীম বা ইনফিনিটি হবে। আমি আরেকবার বলি, খেয়াল করো, যেহেতু ঢাল m tan থিটা, থিটার উপরে বা tan থিটার উপরে ঢাল নির্ভর করে, তাহলে খেয়াল করো এই যে স্ট্রেট লাইনটা বা লাল রেখাটা, এই লাল রেখাটা x অক্ষের পজিটিভ দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি 90 ডিগ্রি কোণ সে উৎপন্ন করে তাহলে tan 90 এর ভ্যালু হয় ইনফিনিটি। আর যদি tan 90 এর ভ্যালু ইনফিনিটি হয় তাহলে ঢালের ভ্যালুও কত হবে, ইনফিনিটি হবে। কেননা tan থিটার উপরে ঢাল নির্ভর করে, tan থিটার ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে ঢালের ভ্যালুও ইনফিনিটি হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো কোন সরল রেখা যদি x অক্ষের পজিটিভ দিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তবে ঢালের ভ্যালু ইনফিনিটি হবে, তবে ঢালের ভ্যালু ইনফিনিটি হবে। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারলাম, মোটামুটি এই পর্যন্ত আমরা বুঝে ফেলতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ। এই চারটা কেস একটু মনে রাখবা, ঢালের জন্য এই চারটা কেস একটু মনে রাখবা। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং হচ্ছে রিঅ্যাক্ট এর মাধ্যমে তোমরা জানাতে থাকো যে হ্যাঁ ক্লাসটা তোমরা বুঝতেছো, ওকে, এবং ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ওকে, তো না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এগুলো খুব বেসিক টাইপের আলোচনা, তাই একটু দ্রুত গেছি। ওকে, একটু দ্রুত করে বললাম কারণ একটু বেসিক টাইপের আলোচনা তো। আর এগুলো অ্যাঙ্গেল তো বুঝাই যায় যে এক্স অক্ষের সাথে এই রেড লাইনটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে পজিটিভ দিকের সাথে, মানে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণ। হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক আর এই পাশে এক্স অক্ষের নেগেটিভ দিক। এগুলো তো বুঝাই যায় যে এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করলো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাই থিটা 90 ডিগ্রি, তাই tan থিটা হচ্ছে ইনফিনিটি। তাহলে আমরা চারটা কেস পড়লাম। চারটা কেস কি কি একটু আমার সাথে সাথে বলো। চারটা কেস কি কি? যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম হয়, চারটা কেস কি কি একটু বলো আমাদের সাথে। চারটা কেস আমরা কি কি পড়লাম? এক নাম্বার কেস ছিল যদি থিটার ভ্যালু, থিটা মানে কি, থিটা হচ্ছে কোন সরল রেখা এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে যতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে। ওকে, পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেল। আচ্ছা, এটারও অনেক কনফিউশন থাকে যে পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলটা আবার কি, পজিটিভ দিকের সাথে অ্যাঙ্গেলটা আবার কি, এটা অনেকের কনফিউশন থাকে। তো একটু বলি, এটা y অক্ষ, এটা x অক্ষ। ধরো এটা আমাদের কোন স্ট্রেট লাইন, ধরো এটা আমাদের কোন স্ট্রেট লাইন, এটা হচ্ছে y অক্ষ আর এটা আমাদের x অক্ষ। ধরো এটা আমাদের কোন স্ট্রেট লাইন। ওকে, তো x অক্ষের সাথে কিন্তু দুইটা কোণ উৎপন্ন করে আসলে এটা। হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে x অক্ষের পজিটিভের সাথে উৎপন্ন কোণ, নেগেটিভের সাথে উৎপন্ন কোণ। তো এইটা হচ্ছে আমাদের x অক্ষের পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণ। ওকে, x অক্ষের পজিটিভ দিকের সাথে উৎপন্ন কোণটাই হচ্ছে আমাদের থিটা। বাট তুমি যদি এইভাবে অ্যাঙ্গেলটা নাও, এইভাবে যদি অ্যাঙ্গেলটা নাও, এই যে এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা না, এটা কিন্তু আমরা নেগেটিভ দিকের সাথে ক্লকওয়াইজ ভাবে অ্যাঙ্গেলটা নিছি। ওকে, ক্লকওয়াইজ ভাবে। ওকে, তো আমরা অ্যাঙ্গেল নিব আসলে এইটা, এটা আসলে আশা করি বুঝছো, 9 10 এ তোমরা পড়ছিলা x অক্ষের পজিটিভ দিকের সাথে এই রেখাটা যে কোণ উৎপন্ন করছে তাই থিটা। যাই হোক, তো আমরা কেসগুলো একটু সামারি করি, আমরা কেসগুলো সামারি করি। আমরা টোটাল 4টা কেস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 4টা কেসের মধ্যে প্রথম কেসটা ছিল যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম হয়, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম হয় তখন tan থিটার ভ্যালু বা tan 90 ডিগ্রির চেয়ে কম এমন ভ্যালুটার মান আমরা পাই পজিটিভ। আর যদি tan থিটা পজিটিভ হয় তাহলে ঢালের ভ্যালু কি হয় বলো তো, ঢালের ভ্যালু আমরা পজিটিভ পাই। ওকে, আর যদি থিটার ভ্যালু 90, দুই নাম্বার কেসে আমরা দেখলাম
যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় যদি হয় থিটার ভ্যালু, তবে tan থিটার ভ্যালুটা পজিটিভ হয়, আর সরি নেগেটিভ হয়। তাহলে tan থিটার ভ্যালু যদি নেগেটিভ হয় তবে ঢালের ভ্যালু কি হয়? নেগেটিভ হয়। 3 নাম্বার কেসে আমরা দেখলাম যদি x অক্ষের সমান্তরালে কোনো সরলরেখা আমরা আঁকি, তবে ওই সরলরেখাটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু x অক্ষের সাথে ওই সরলরেখাটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, tan 0 এর মান 0 হওয়ার কারণে ঢালের ভ্যালু কত হয়? 0 হয়। 4 নাম্বার কেসে আমরা দেখলাম যদি y অক্ষের সমান্তরালে কোনো রেখা আমরা আঁকি, তাহলে y অক্ষের সমান্তরালে ওই রেখাটা x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর যেহেতু সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, tan 90 এর ভ্যালু তখন কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়। আর tan 90 এর ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায়, ঢালের ভ্যালু তখন কি আমরা পাই বলো তো? ইনফিনিটি আমরা পাই। ঢালের ভ্যালু আমরা তখন ইনফিনিটি পাই। তো যাই হোক, আচ্ছা তোমরা যারা মানে একটু কমেন্ট করো না, এমন কমেন্ট করো না যাতে ডিস্ট্রাকশন হয়, ওকে? যেমন এখানে অনেকেই কমেন্ট করতেছো মানে পড়ালেখা রিলেটেড না, তো তোমরা যদি পড়ালেখা রিলেটেড না এমন কমেন্ট করতে থাকো, তো যারা আসলে পড়তে আসছে, যারা প্রকৃতপক্ষে আসলে পড়াশোনা করতে আসছে, বা যারা হচ্ছে খাতা কলম নিয়ে নোট করে আসলে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে, তাদের জন্য একটা ডিস্ট্রাকশনের ক্রিয়েট হয়, ওকে? বা তাদের জন্য ডিস্ট্রাকশন সৃষ্টি হয়। তো তোমরা চেষ্টা করো যে পড়ালেখা রিলেটেড কমেন্টই করতে, হ্যাঁ? এমনি কি বলে পড়ালেখা রিলেটেড ছাড়া অন্য কোনো কমেন্ট আশা করি পড়াটা মানে ভালো হবে না, কারণ আমার মাধ্যমে যদি অন্য কারোর ক্ষতি হয়ে যায় সেটা তো আসলে আমরা চাবো না, আমরা কেউই সেটা কাম্য করি না। তো যারা যারা সত্যিকার অর্থে পড়াশোনা করতে আমরা লাইভ ক্লাসগুলো করতে আসি, তাদের ডিস্ট্রাকশনের সৃষ্টি হতে পারে, এই কারণে অনেকে ক্লাসটা বুঝতে অসুবিধা হতে পারে। তো আমি বলবো কমেন্ট তোমরা যদি মানে লেজিট কমেন্ট করো, মানে হচ্ছে পড়ালেখা রিলেটেড করো, তাহলেই কমেন্ট করো, এছাড়া কমেন্ট করার দরকার নাই, ওকে? তো যাই হোক, মানে এবার আচ্ছা, তো এবার আমরা তাহলে আরেকটু আগাই, আমরা তাহলে এখান থেকে আরেকটু আগানোর চেষ্টা করি, ওকে? তো আমরা ওই থিটা নিয়ে কথা বললাম, ঢাল নিয়ে কথা বললাম। ঢাল যেহেতু tan থিটার উপর নির্ভর করে, তো আমরা ওই সব নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম, ওকে? তো আমরা বোর্ডে প্রথমে লিখছিলাম y mx c, mx c। তারপর বলছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা সরল রেখার সমীকরণ। আমরা বোর্ডে ফার্স্টে লিখছিলাম y mx c, তারপরে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। আর কিভাবে আমরা বুঝছিলাম যে এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ? তো এটা বোঝার ওয়ে হচ্ছে এখানে x থাকবে, y থাকবে, x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1। যদি কোনো ইকুয়েশনে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1 আর y এর ম্যাক্সিমাম পাওয়ার 1 তুমি দেখো, তবে ওই ইকুয়েশনকে তুমি বলতে পারবা সেটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। এবং এই রিপ্রেজেন্টেশনের বা এই সমীকরণের m নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম কেবলমাত্র। m মানে কি? m মানে হচ্ছে ঢাল। ঢাল মানে কি? ঢাল হচ্ছে কোন সরল রেখা x অক্ষের পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে, ওই অ্যাঙ্গেলের ট্যানজেন্টের মান বা tan থিটাকে আমরা বলি হচ্ছে ওই সরল রেখার ঢাল। আমরা তারপরে বলছিলাম যে m equals to কি বলতো? m equals to আমরা tan থিটা এভাবে সূচিত করেছিলাম, ওকে? m equals to tan থিটা এভাবে সূচিত করেছিলাম। এভাবে করে আমরা ঢালের সংজ্ঞা পড়ছি, ঢালের বিভিন্ন 4টা কেস নিয়ে আমরা আলোচনা করলাম ঢালের, ওকে? আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু একটা টার্ম থেকেই গেল, আমরা এই c নিয়ে কিন্তু আলোচনা করি নাই। এবার আমাদের আলোচনাটা থাকবে কি নিয়ে বলতো? c নিয়ে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া y mx c, এটা তো আপনি আমাকে আগে কখনো পড়ান নাই। এখন কথা হচ্ছে এই y mx c এটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বা এইচএসসি এর হায়ার ম্যাথ প্রথম পত্রের 3য় অধ্যায় অর্থাৎ সরল রেখা চ্যাপ্টারে অনেক ডিটেইলসে তোমরা পাবা। আমার ফিজিক্সে যতটুকু দরকার
সরলরেখার যতটুকু কনসেপ্ট আমাদের দরকার সবটা কনসেপ্ট আমি তোমাদের দিব। হয়তো আমরা এটার অনেক ডেরিভেশনে যাব না, y = mx + c কিভাবে আসলো, এগুলো তোমরা জানবা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 তে। যেহেতু ম্যাথ আর ফিজিক্স অবশ্যই রিলেটেড, তো আমরা ম্যাথমেটিক্সের যতটুকু অংশ আমাদের ফিজিক্সের কাজে লাগে ততটুকুই অংশ আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো দেখো এইটা একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের x আছে y আছে, x এর ম্যাক্সিমাম পাওয়ার 1, y এর ম্যাক্সিমাম পাওয়ার 1, তাই জন্য এরা একটা কি নির্দেশ করতেছে, এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করতেছে। এই y = mx + c এর m বলতে আমরা বুঝি ঢাল, আর ঢাল ডিপেন্ড করে থিটার উপরে, আর ওই ঢাল মানে tan থিটার মানটাই আসলে ঢাল। আর c বলতে এখন কি বোঝায় সেটাই আমরা এখন পড়ার চেষ্টা করব। यस, আমরা এখন c নিয়ে আলোচনা করব। তো একটু কমেন্টগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ সিফাত বিন ফাহিম, তারপরে হচ্ছে তাহমিদ ড্যানিয়েল। ওকে, ঠিক বলছো, সবাই একটু কাইন্ডলি ক্লাস করো, যারা যারা ক্লাস করতে চাও, অ্যাটলিস্ট যারা যারা মন থেকে ক্লাস করতে আসছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে সামনে বসবা। ওকে, তুমি যদি শুধুমাত্র ক্লাসটা দেখে যাও ভালো করে বুঝো, বাট সেটা যদি তুমি খাতায় নোট ডাউন না করো তাহলে সেই বোঝাটা তোমার সর্বোচ্চ মনে থাকবে 3 দিন, চতুর্থ দিনে কিন্তু তোমার আসলে কিছু মনে থাকবে না। ওকে, তো আমাদের সায়েন্সের টপিকগুলো এমনই, বুঝছো, সায়েন্সের টপিকগুলো এমনই, মানে যদি তোমাকে শিক্ষক বোঝায় তুমি বুঝতে থাকবা বুঝতে পারবা 100%, বাট ওইটা তোমার ব্রেনে স্থায়ী করে রাখার জন্য তোমাকে রেগুলার চর্চা করতে হবে, রেগুলার নোট করতে হবে, নোট করার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা তো জানি যে প্র্যাকটিস করতে করতে কোনো বিষয়ে দক্ষ হওয়া যায়। তুমি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, ওকে, যারা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে উঠছো বিশেষ করে তাদের জন্যই কথাবার্তা, কারণ মেইনলি যারা এসএসসি পরীক্ষা দিবে আমি জানি যেগুলো তারা জানে, যারা ইন্টার ফার্স্ট ইয়ার পাস করে সেকেন্ড ইয়ারে উঠবে এরকম একটা অবস্থা, তারাও এই কথাগুলো জানে। আমি জানি যে আমার এখানে অনেকেই এসএসসি পরীক্ষার্থী যারা দিয়েছো এসএসসি পরীক্ষা এই বছর, তারা দেখছো। তো বলি, আমাদের সায়েন্সের মেইন মানে সায়েন্সে তুমি ভালো তখনই করতে পারবা এইচএসসি তে যদি তুমি খালি টপিকগুলো বুঝলেই হবে না, 100% তুমি বুঝলা, সেই বুঝা দিয়ে খুব একটা কাজ দিবে না। ওই বুঝার পাশাপাশি তুমি যদি টপিকগুলো রেগুলার চর্চা করো, তুমি যদি তোমার নোটটা সুন্দর করে রেডি করো, এবং ওই নোট সুন্দর করে রেডি করার পাশাপাশি তুমি যদি রেগুলার তোমার নোটটা তোমার আয়ত্তে আনো, তবেই ইনশাআল্লাহ সায়েন্সে তুমি ভালো করতে পারবা। বিশেষ করে এই গাইডলাইনটা ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের জন্য। ওকে, এটা খুবই বেশি কার্যকর ভূমিকা পালন করে। ওকে, মনে রাখবা। আচ্ছা, এবার দেখো, যদি তুমি এই প্রসেসটা ফলো করতে পারো, হ্যাঁ, রেগুলার ক্লাসগুলো করার পাশাপাশি, ওকে, খালি ক্লাসগুলো করলেই হবে না, ক্লাসগুলো করলেই কিন্তু হবে না, বা খালি ভিডিও দেখলেই হবে না, বা খালি তুমি যে স্কুল বা কলেজে যাও, তোমরা কলেজে যাবা, তো কলেজের খালি ক্লাসগুলো করলেই হবে না, অবশ্যই এই ক্লাসগুলো খাতায় নোট ডাউন করতে হবে এবং রেগুলার চর্চা করতে হবে, তবেই তুমি ইনশাআল্লাহ সাকসেসফুল হতে পারবে, এবং তবেই তুমি শুধু এ প্লাস না, তুমি অনেক ভালো মার্কস পাবে। এখন তো মার্কস দিয়ে দেয়, তুমি 200 এর মধ্যে 190 এর উপরে মার্কস ইজিলি পেতে পারবা। ওকে, এ প্লাস তো পাবাই, 160 তো পাবাই, 200 এর মধ্যে তো 160 পেলে এ প্লাস, তুমি 190 এর উপর মার্কস পাওয়ার মতো অ্যাবিলিটি তোমার হবে, 190 এর উপর মার্কস পাওয়ার অ্যাবিলিটি হবে যদি তুমি এই প্রসেসে পড়াশোনাটা করতে পারো। যাই হোক, তো খেয়াল করো, তো কি বললাম, এটা আমাদের স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের আমি কি বললাম, স্ট্রেট লাইনের হচ্ছে তোমার আমরা এম নিয়ে আলোচনা করলাম, এবার আমরা সি নিয়ে আলোচনা করব। আচ্ছা, বারে বারে ব্লার হয়ে যাচ্ছে, একটু বলি, ফেসবুক লাইভটা একটু ঝামেলা করে, বুঝছো, ফেসবুক লাইভটা একটু ঝামেলা করে। ফেসবুক লাইভে তোমার ফোকাস ফিক্স না করলে আসলে একটু ব্লার হয়, বাট তুমি দেখবা যে আবার ঠিক হয়ে যাবে। ওকে, তুমি দেখবা যে কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, আমরা যখন বোর্ডে লেখা শুরু করব তখন দেখবা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা সি নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা সি নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ, ওই y = mx + c এর সি নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একটু মন দিয়ে দেখবা। সি, ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। ওকে, আচ্ছা, সি এর মিনিংটা হচ্ছে একটা সরল রেখা y অক্ষকে কতটুকু অংশ কর্তন করলো বা কেটে ফেললো। একটা সরলরেখা y অক্ষকে
কতটুকু অংশ কর্তন করলো বা কেটে ফেললো, y অক্ষ ঘেঁষে কতটুকু অংশ কর্তন করলো। ওকে, তাহলে এবার আমরা একটু দেখো, আচ্ছা তো দেখো, সমস্যা নেই, তোমাদের জন্য 10 মিনিট স্কুল রেগুলার লাইভ ক্লাস নিচ্ছে, তুমি এখান থেকেও অনেক ভালো এডুকেশন ইনশাআল্লাহ পাবা। আমরা যারা টিচার আছে তারা আমরা অক্লান্ত পরিশ্রম করছি তোমাদেরকে একটু শেখানোর জন্য। আচ্ছা তাহলে এবার দেখো, সেটা হচ্ছে কি বললাম, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। তো এবার আমরা একটা স্ট্রেট লাইন বা একটা সরল রেখা আঁকবো, একটু মন দিয়ে দেখবা। এই দেখো আমরা একটা সরল রেখা আঁকলাম, আমরা তো জানি যে x আর y অক্ষের ছেদ বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আর এই যে লাল কালারের যে স্ট্রেট লাইন এটা হচ্ছে আমাদের সরল রেখা। ওকে, তো আমি বললাম কি c বলতে কি বোঝাবো, c বলতে বোঝায় যে একটা সরল রেখা y অক্ষকে কতটুকু অংশে কর্তন করলো বা কতটুকু অংশে কেটে ফেললো। তাহলে একটু দেখো, একটু মন দিয়ে, আমি যদি একটু চিন্তা করি বা একটু মন দিয়ে যদি দেখি, আমরা যদি একটু মন দিয়ে দেখি যে এই স্ট্রেট লাইনটা, লাল কালারের স্ট্রেট লাইনটা y অক্ষকে এখান থেকে এতটুকু, হ্যাঁ মূল বিন্দু থেকে তুমি কল্পনা করবা, মূল বিন্দুর সাপেক্ষে সে এতটুকু অংশ, খেয়াল করো, এখান থেকে এতটুকু অংশ পরিমাণ সে কেটে ফেললো না। এই লাল স্ট্রেট লাইনটা কি y অক্ষকে এতটুকু অংশে কর্তন করলো না? তো কর্তন করার পরিমাপটা আমরা কোনখান থেকে নিব? মূল বিন্দু থেকে কোনখানে সে ছেদ করছে, বুঝছো? এই সরল রেখাটা y অক্ষের কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে ছেদ করছে। তো ওই বিন্দু থেকে মূল বিন্দুর যে দূরত্ব বা অতটুকু অংশ, ওই অংশটুকুর নামই হচ্ছে আমাদের c। ওকে, তার মানে c বলতে আমরা কি বুঝবো? c বলতে আমরা বুঝবো এই স্ট্রেট লাইন, মানে এই স্ট্রেট লাইনের c বলতে আমরা বুঝবো যে এই y অক্ষকে কতটুকু অংশে, y অক্ষকে এই যে স্ট্রেট লাইনটা, লাল স্ট্রেট লাইনটা y অক্ষকে কতটুকু অংশে কেটে ফেললো, এতটুকু অংশে কাটলো, এই এতটুকু অংশকে আমরা c বলি। তো এটা খেয়াল করো, এটা কি y অক্ষের পজিটিভ দিক না? খেয়াল করো তো, পজিটিভ দিক তো আমরা বুঝি, y অক্ষের উপরের দিকে গেলে পজিটিভ দিক, নিচের দিকে গেলে নেগেটিভ দিক। তাহলে আমি বলতে পারি যে এই কর্তিত অংশটা আসলে y অক্ষের পজিটিভ অংশকে কাটে, তাই বলা যায় এক্ষেত্রে যে c আমরা পাই সেই c টা হচ্ছে অবশ্যই পজিটিভ হবে। ওকে, এক্ষেত্রে c এর মান কি হবে বলো তো? পজিটিভ হবে। ওকে, এটা না বুঝতে পারলে সমস্যা নেই, আরেকটা চিত্র আঁকি, তাহলে অবশ্যই 100% বুঝতে পারবা। আমি এই পাশে আরেকটা চিত্র আঁকি। ওকে, এই পাশে ধরো এটা আমাদের 2 নাম্বার एग्जांपल, আমরা আরেকটা চিত্র আঁকার চেষ্টা করি। খেয়াল করো, আরেকটা ধরো এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, ধরো এটা আমাদের y অক্ষ আর এটা আমাদের x অক্ষ। আচ্ছা, তো খেয়াল করো, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। তো একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে আমরা এখন আরেকটা সরলরেখা আঁকবো। এই দেখো, ধরো এই আমাদের, ধরো আরেকটা সরলরেখা, আমি আরেকবার আঁকি, একটু বড় করে আঁকি। তো ধরো এটা আমাদের হচ্ছে y অক্ষ, এটা আমাদের x অক্ষ। ওকে, তো আমরা এখন আরেকটা স্ট্রেট লাইন আঁকবো লাইক দিস। এই যে ধরো আমাদের আরেকটা স্ট্রেট লাইন, হ্যাঁ লাল কালি দিয়ে আমি আসলে স্ট্রেট লাইন আঁকতেছি। ওকে, আচ্ছা তাহলে এইটা আমাদের x অক্ষ, আমি বড় হাতের x দিয়ে লিখি, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। ওকে, আচ্ছা তো কি বললাম আমরা? এই যে আমাদের স্ট্রেট লাইন, এই যে লাল সরলরেখা, এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা আর এটা আমাদের x আর y এর মূল বিন্দু, x অক্ষ আর y অক্ষের ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু। তো খেয়াল করলে দেখবা যে এই সরলরেখাটা y অক্ষকে কতটুকু অংশে কাটলো? এই সরলরেখাটা y অক্ষকে খেয়াল করো তো, এখান থেকে এতটুকু অংশ কাটলো না? খেয়াল করতেছো? তো y অক্ষকে যতটুকু অংশে কর্তন করলো, এই স্ট্রেট লাইনটা y অক্ষকে যতটুকু অংশে কেটে ফেললো মূল বিন্দুর সাপেক্ষে, বা মূল বিন্দু থেকে এভাবে চিন্তা করতে পারো যে এই স্ট্রেট লাইনটা y অক্ষের কোন বিন্দুতে ছেদ করলো? এই বিন্দুতে। ওকে, তাহলে এই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্বই হচ্ছে আমাদের c, এই বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্বই হচ্ছে আমাদের c, বা y অক্ষকে যতটুকু অংশে কেটে ফেললো ওই কর্তিত অংশের পরিমাণটাই হচ্ছে আমাদের c। তাহলে একটু খেয়াল করো তো, এই c টা কিন্তু পজিটিভ, কারণ এটা y অক্ষের পজিটিভ দিকের সাথে কর্তিত করছে, এই স্ট্রেট লাইনটা y অক্ষের পজিটিভ দিকের সাথে কর্তন করছে বলে c এর ভ্যালু কি বলতো? পজিটিভ।
বাট এই স্ট্রেট লাইনটা y অক্ষের নেগেটিভ দিক কিন্তু খেয়াল করতেছো, উপর দিকে গেলে y অক্ষের পজিটিভ, নিচে কিন্তু y অক্ষের নেগেটিভ, y প্রাইম মানে y অক্ষের নেগেটিভ, তাহলে y অক্ষের নেগেটিভ অংশে কর্তন করলো, তাই এখান থেকে এই যে c টা, সেই c টা কি হবে বলো তো, c টা অবশ্যই নেগেটিভ হবে। বুঝতেছো? দুইটা চিত্র দেখো, এই যে আমাদের স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা y অক্ষের পজিটিভ দিকে কর্তিত করছে, কতটুকু অংশ কর্তন করলো, এতটুকু অংশ কেটে ফেললো, y অক্ষকে এতটুকু অংশ কেটে ফেললো মূল বিন্দু থেকে। এই কর্তিত অংশের পরিমাণকে c দ্বারা প্রকাশ করি, সেই c টা পজিটিভ হবে, কারণ y অক্ষের পজিটিভ দিকের সাথে কর্তিত করছে বলে। তো এই ক্ষেত্রেও খেয়াল করো, এই স্ট্রেট লাইনটাও y অক্ষকে কর্তন করলো, বাট নেগেটিভ দিকের সাথে কর্তন করলো, y অক্ষের নিচের অংশে কর্তন করলো বলে এই c এর ভ্যালুটা কি আসবে বলো তো, নেগেটিভ আসবে। আশা করি আমরা বুঝলাম, আশা করি আমরা বুঝলাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার एग्जांपल, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার एग्जांपल। আমরা যদি 3 নাম্বার एग्जांपलটা দেখি, 3 নাম্বার एग्जांपल c নিয়ে, c সম্পর্কিত। তো আমরা যদি 3 নাম্বার एग्जांपलটা দেখতে চাই, 3 নাম্বার एग्जांपलটা, তো দেখো সেটা হচ্ছে, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। তো যদি কোন স্ট্রেট লাইন এমন হয়, যদি কোন স্ট্রেট লাইন এমন হয় মানে মূল বিন্দু দিয়ে গমন করে, মূল বিন্দু দিয়ে গমন করে, তাহলে এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। তো যদি কোন স্ট্রেট লাইন এমন হয় যে কিনা মূল বিন্দু দিয়ে গমন করছে, দেখো মূল বিন্দু বা আমরা অরিজিন দিয়ে গমন করতেছে, তাহলে এই সরলরেখা কিন্তু y অক্ষের কোন অংশকে কাটে নাই, মানে y অক্ষের পজিটিভ অংশকেও কাটে নাই, y অক্ষের নেগেটিভ অংশকেও কাটে নাই। এই সরলরেখাটা, এই লাল সরলরেখাটা y অক্ষের নেগেটিভ অংশকে কাটলো, কতটুকু অংশকে কাটলো, যতটুকু অংশ কাটলো তাকে আমরা c দিয়ে প্রকাশ করি। যেহেতু নেগেটিভ অংশকে কাটছে তাই c এর ভ্যালু হবে নেগেটিভ। বাট যে এখানে যেহেতু দেখতেছো যে y অক্ষকে সরলরেখাটা কোনো কর্তিতই করে নাই, মূল বিন্দু দিয়ে গমন করছে, তাই এই ক্ষেত্রে c এর ভ্যালু কত হবে বলতো, এই ক্ষেত্রে c এর ভ্যালু 0 হবে। তো এই ক্ষেত্রে c এর ভ্যালু আমরা কি পাবো বলতো, 0 পাবো এই ক্ষেত্রে। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমরা এই সরলরেখার ইকুয়েশনটা লিখতে চাই, আমরা জানি y mx c, এটা হচ্ছে আমাদের সরলরেখার ইকুয়েশন। তো এই সরলরেখার ইকুয়েশন যদি আমি লিখতে চাই, তো c এর ভ্যালুটা 0 বসালে আমরা পাবো y mx। তাহলে যেই সরলরেখাটা মূল বিন্দু দিয়ে গমন করে, ওই সরলরেখাটা y অক্ষের পজিটিভ অংশকেও কাটে নাই, নেগেটিভ অংশকেও কাটে নাই, মানে y অক্ষকে সে কাটেই নাই। যেহেতু সে y অক্ষকে কাটেই নাই, তাই c এর ভ্যালু হবে 0, তাই c টা রিমুভ হয়ে আমাদের এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে y mx। আর এই স্ট্রেট লাইনটা মানে এই যে লাল রেখাটা, এই লাল রেখাটা y অক্ষের নেগেটিভ অংশে কর্তন করলো। তো সেক্ষেত্রে আমরা এই সরলরেখার ইকুয়েশনটা আমরা চাইলে লিখতে পারবো y mx c, y mx c। তো c কেন হলো, কারণ আসলে নেগেটিভ অংশকে কর্তন করলো বলে আমাদের ইকুয়েশন আমরা লিখবো y mx c। পজিটিভ অংশকে কর্তন করলে আমরা লিখতাম ওই যে এক নাম্বার যে एग्जांपल দিছিলাম, ওই एग्जांपलে ওই সরলরেখার ইকুয়েশনটা হবে y mx c। এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা একটু কমেন্ট করে জানাই দাও যে এতটুকু আমরা বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, কি বলে তাহমিদ ড্যানিয়েল, তুমি ঠিক বলছো। ওকে, মূল বিন্দু দিয়ে গেলে c 0 কেন বলো তো, মূল বিন্দু দিয়ে গেলে c 0 কারণ হচ্ছে সে y অক্ষকে কিন্তু পজিটিভ অংশেও কাটে নাই, নেগেটিভ অংশেও কাটে নাই। ওকে, কোনো অংশেই কাটে নাই। আচ্ছা, সাউন্ড নেই, সাউন্ডে কি ঝামেলা হচ্ছে? সাউন্ডে ঝামেলা হওয়ার কথা না, কারণ আমি এখান থেকে শুনছি তো, সাউন্ডে ঝামেলা হওয়ার কথা না। ওকে, আচ্ছা, আরোহী জান্নাত মৌ, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য। ওকে, আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আরেকটু আগানোর চেষ্টা করি, এখান থেকে আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। তো একটু মন দিয়ে দেখবা, এবার আমরা একটু এক্সপ্লানেশন দিব। ওকে, এবার আমরা একটু এক্সপ্লানেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, এবার আমরা হেডলাইন দাও এক্সপ্লানেশন, যা যা পড়লাম তার একটা সামারি আমরা দেখব। হ্যাঁ, এক্সপ্লানেশন, এতক্ষণ যা যা পড়লাম তার একটা সামারি আমরা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখো, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ, x অক্ষ y অক্ষ, আর এটা হচ্ছে আমাদের 0 বা অরিজিন বা মূল বিন্দু। ওকে, আচ্ছা, তো এবার আমরা স্ট্রেট লাইন আঁকবো, এবার আমরা স্ট্রেট লাইন আঁকবো। তুই তো দেখো, মন দিয়ে দেখো, সেটা হচ্ছে যে ধরো আমাদের স্ট্রেট লাইনটা কেমন। তো
ধরো এই যে আমাদের একটা স্ট্রেট লাইন, ধরো এই যে নীল কালি দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন আঁকলাম, এই যে আমাদের স্ট্রেট লাইন। ওকে, আচ্ছা, তো এবার এই স্ট্রেট লাইনটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, এই স্ট্রেট লাইনটা, ওকে, এই স্ট্রেট লাইনটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, একটু মন দিয়ে দেখো। এই স্ট্রেট লাইনটার যদি আমি ঢাল নিয়ে কথা বলি যে এমটা কেমন হবে, এম, ওকে, তাহলে এই স্ট্রেট লাইনটাকে আমি 1 নাম্বার স্ট্রেট লাইন বললাম। তো এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে বলো তো? এক্স অক্ষের সাথে ধরো এই অ্যাঙ্গেলটা থিটা তৈরি করলো, এক্স অক্ষের সাথে স্ট্রেট লাইনটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল তৈরি করলো এক্স অক্ষের সাথে। এক্স অক্ষ তো বুঝো আনুভূমিক রেখা, ওকে, তো আনুভূমিক রেখার সাথে এই স্ট্রেট লাইনটা থিটা তৈরি করলো। তো এই ক্ষেত্রে একটু মন থেকে বলো তো যে থিটার মানটা কি 90 ডিগ্রির চেয়ে কম না? থিটার মানটা 90 ডিগ্রির চেয়ে কম। তো আমরা তো দেখছিলাম যে থিটার মান 90 এর চেয়ে কম হলে tan থিটা কি হয় বলো তো? tan থিটা পজিটিভ হয়। আর tan থিটা যদি পজিটিভ হয় তবে আমরা লিখি যে ঢালটাও কি হয় বলো তো? ঢালটাও কিন্তু পজিটিভ হয়। tan থিটা যদি পজিটিভ হয় তবে ঢালটাও আমরা কি পাই বলো তো? পজিটিভ পাই। তাহলে এই জায়গায় আমরা ঢালটা কি পাবো বলো তো? ঢালটা পজিটিভ পাবো। তারপরে একটু খেয়াল করো, তারপরে সেটা হচ্ছে যে এই সরল রেখাটা y অক্ষকে কতটুকু অংশে কর্তন করলো বলো তো? এই সরল রেখাটা y অক্ষকে কি এতটুকু অংশে কেটে ফেললো না? তো একটা সরল রেখা y অক্ষকে যতটুকু অংশে কর্তন করলো সেটাকে আমরা প্রকাশ করি c দ্বারা। যেহেতু y অক্ষের পজিটিভ অংশে কর্তন করলো, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে c এর ভ্যালু কি বলতো? c এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আর যেহেতু c এর ভ্যালু পজিটিভ, তাই এখান থেকে আমরা লিখতে পারি এই যে সরলরেখাটা 1 নাম্বার সরলরেখা, এই 1 নাম্বার সরলরেখার ইকুয়েশন হচ্ছে আমরা লিখতে পারবো y + mx + c, y + mx + c। প্লাস mx কেন? m এর আগে কেন প্লাস দিলাম? কারণ m এর ভ্যালুটাও পজিটিভ। খেয়াল করো, প্লাস mx + c কেন লিখলাম? কারণ m এর ভ্যালুটাও কিন্তু পজিটিভ। খেয়াল করো, m এর ভ্যালুটাও কিন্তু পজিটিভ, আবার c এর ভ্যালুও পজিটিভ। তাই সমীকরণ যেটা আমি লিখলাম 1 নাম্বার সরলরেখার সমীকরণ, সেই সমীকরণেও m এর আগে পজিটিভ লিখলাম, আবার c এর আগেও কি লিখলাম বলো তো? আমরা পজিটিভ লিখলাম। ওকে, তো এই এক্সপ্লেনেশনটা আশা করি মনে রাখবা। এবার যদি আমি আরেকটা ব্যাপার আঁকি, মুসলাম, আশা করি স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নিও। আমি আরেকটা জিনিস, আরেকটা এক্সপ্লেনেশন দেই, মানে সামারি আর কি, এগুলো হচ্ছে সামারি। যা করলাম সবকিছু সামারি আকারে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা x, এটা y। তো যদি কোনো সরলরেখা এমন হয়, দেখো, যদি কোনো সরলরেখা এরকম হয়, লাইক দিস, এরকম যদি কোনো সরলরেখা আমরা আঁকি, হ্যাঁ, এটা ধরো আমাদের 2 নাম্বার সরলরেখা, আগেরটা আমাদের 1 নাম্বার সরলরেখা, এটা ধরো আমাদের 2 নাম্বার সরলরেখা। এবার 2 নাম্বার সরলরেখা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই 2 নাম্বার সরলরেখার সমীকরণ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমরা 2 নাম্বার সরলরেখার সমীকরণ নিয়ে কথা বলতে চাই বা সমীকরণটা বের করতে চাই। তাহলে একটু মন দিয়ে বলবা, মন থেকে। এই 2 নাম্বার সরলরেখাটা x অক্ষের সাথে বা x অক্ষের পজিটিভ দিকের সাথে যে কোণ তৈরি করলো সেটাই তো থিটা, 2 নাম্বার সরলরেখা। তো এই থিটার মানটা নিশ্চয়ই 90 ডিগ্রির চেয়ে বড়, বা থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে আমরা জানি যে tan থিটার ভ্যালুটা মাইনাস হয় বা নেগেটিভ হয়। আর tan থিটার ভ্যালু যদি নেগেটিভ হয় তবে m এর ভ্যালুও আমরা পাই নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ঢালটা পাবো সেই ঢালের ভ্যালু কি বলতো? ঢালের ভ্যালু হচ্ছে নেগেটিভ। এটা তো আমরা বুঝলাম। তারপরে খেয়াল করো, এটা যদি হয় অরিজিন বা মূল বিন্দু 0, তাহলে দেখো তো এই যে স্ট্রেট লাইন যাকে আমরা বলতেছি 2 নাম্বার সরলরেখা, এই স্ট্রেট লাইনটা y অক্ষকে নিশ্চয়ই ছেদ করছে। y অক্ষ তো আমরা চিনি, এই যে y অক্ষ। তো y অক্ষকে কতটুকু অংশে সে কর্তন করলো? তো y অক্ষকে কিন্তু সে এখান থেকে এতটুকু অংশে কর্তন করলো, এই যে ছোট্ট এতটুকু অংশ, এই অংশটুকুকে আমরা c দ্বারা রিপ্রেজেন্ট করি। এবার তোমাদের কাছে প্রশ্ন যে এই c এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? কমেন্টে জানায় দাও যে c এর ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ। আমি বলে দেই,
যেহেতু এই যে স্ট্রেট লাইনটা নীল কালারের স্ট্রেট লাইন y অক্ষের নেগেটিভ অংশকে কর্তন করলো, y অক্ষের নেগেটিভ অংশকে কর্তন করলো, y অক্ষের নেগেটিভ অংশ ঋণাত্মক অংশকে কর্তন করলো, যেহেতু ঋণাত্মক অংশে কর্তন করলো তো এক্ষেত্রে c এর ভ্যালু কি হবে বলো তো নেগেটিভ হবে। তাহলে খেয়াল করো m এর ভ্যালুও নেগেটিভ এই স্ট্রেট লাইনটার, এই স্ট্রেট লাইনের m বা স্লোপও নেগেটিভ, স্লোপ হচ্ছে ঢালের ইংলিশ, আর c বা ইন্টারসেপ্ট পয়েন্ট তো ওই y অক্ষের ছেদকৃত অংশের পরিমাণও নেগেটিভ, কারণ নেগেটিভ অংশে কাটছে y অক্ষে। তাহলে এই স্ট্রেট লাইনটার ঢালও নেগেটিভ, এই স্ট্রেট লাইনটার c ও নেগেটিভ। তাহলে আমি যদি এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন লিখতে চাই তাহলে স্ট্রেট লাইনটার ইকুয়েশন হবে y -mx - c। m এর আগেও মাইনাস আবার c এর আগেও মাইনাস। m এর আগে মাইনাস কেন? ঢাল নেগেটিভ বলে। c এর আগে মাইনাস কেন? c নেগেটিভ বলে। ওকে, আশা করি আমরা বুঝলাম। এটা হচ্ছে আমাদের এই স্ট্রেট লাইনের হচ্ছে ইকুয়েশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেকে রেসপন্স করছো, থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমি যদি তোমাদের আরেকটা ব্যাপার দেখাই, আমি যদি তোমাকে এই যা যা পড়ালাম সেটার আরেকটা রিভিউ দেখাই, খেয়াল করো। এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ আর এটা আমাদের y অক্ষ। তো দেখো আমরা কয়েকটা স্ট্রেট লাইন আঁকি। ধরো এটা আমাদের একটা স্ট্রেট লাইন যেটা মূল বিন্দু দিয়ে গেল, এটা আমাদের আরেকটা স্ট্রেট লাইন, এটা আমাদের আরেকটা স্ট্রেট লাইন। ওকে, খেয়াল করো। তাহলে এখানে খেয়াল করো এই থিটার ভ্যালু কত? 90 ডিগ্রির চেয়ে কম। এটাকে দিলাম আমরা 1 নাম্বার স্ট্রেট লাইন, 2 নাম্বার স্ট্রেট লাইন, 3 নাম্বার স্ট্রেট লাইন। ওকে, তাহলে এই থিটার ভ্যালু 90 ডিগ্রির চেয়ে কম, তাহলে এই 1 নাম্বার স্ট্রেট লাইনের ঢাল কি বলতো? পজিটিভ। 90 ডিগ্রির চেয়ে কম হলে ঢাল কি হয়? থিটার ভ্যালু 90 এর চেয়ে কম হলে বা থিটার ভ্যালু থিটা যদি লেস দেন 90 হয় তবে ঢাল হয় পজিটিভ। আর এই 1 নাম্বার সরলরেখা খেয়াল করো, যতটুকু অংশকে কর্তন করলো কি পজিটিভ অংশকে, মানে এইটুকু অংশের পরিমাণ তো c না, এটা কি y অক্ষের পজিটিভ অংশে কর্তন করলো, তাই এই ক্ষেত্রে আমি বলতে পারবো c এর ভ্যালু কি বলতো? পজিটিভ। তাহলে 1 নাম্বার সরলরেখার ইকুয়েশন হচ্ছে y +mx + c। 2 নাম্বার সরলরেখা খেয়াল করো, 2 নাম্বার সরলরেখা কিন্তু অরিজিন দিয়ে পাস করলো বা মূল বিন্দু দিয়ে পাস করলো। তো মূল বিন্দু দিয়ে পাস করলে ফর্মুলা সমীকরণটা হচ্ছে 2 নাম্বার সরলরেখার সমীকরণ y mx। সিমিলার ওয়েতে 3 নাম্বার সরলরেখাটা খেয়াল করো, 3 নাম্বার সরলরেখাও x অক্ষের পজিটিভ দিকের সাথে যে থিটা উৎপন্ন করলো, 3 নাম্বার সরলরেখার যে থিটা x অক্ষের পজিটিভ দিকের সাথে এই 3 নাম্বার সরলরেখার অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রির চেয়ে কম। আর অ্যাঙ্গেল 90 ডিগ্রির চেয়ে কম হলে m এর ভ্যালু পজিটিভ হবে। আবার খেয়াল করো এই 3 নাম্বার যে স্ট্রেট লাইনটা সেটা y অক্ষের নেগেটিভ অংশকে ছেদ করলো বা নেগেটিভ অংশকে কর্তন করলো, এতটুকু সেটা হচ্ছে c। তাহলে এই 3 নাম্বার সরলরেখা c টা নেগেটিভ, তাহলে 3 নাম্বার সরলরেখার সমীকরণ হবে y +mx - c। y +mx - c। তাহলে এবার তোমাদের কাছে বাসায় হোমওয়ার্ক থাকবে যে এটা ধরো আমাদের 4 নাম্বার সরলরেখা, এটা ধরো আমাদের 5 নাম্বার সরলরেখা, এটা ধরো আমাদের 6 নাম্বার সরলরেখা। ধরো এটা আমাদের 3 তো 4 নাম্বার সরলরেখা, 5 নাম্বার সরলরেখা, 6 নাম্বার সরলরেখা। তো বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকবে 4, 5, 6 এই যে নীল কালারের যে সরলরেখাগুলো আমি আঁকলাম এই সরলরেখাগুলোর সমীকরণটা তোমরা বাসায় বের করে ফেলবা। এই সরলরেখাটার সমীকরণটা তোমরা বাসায় কি করবা বলো তো? বের করে ফেলবা। ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। ক্লাস ভালো লাগলে তাহলে তোমার ফ্রেন্ডরাও এই ক্লাস দেখে উপকৃত হবে। থ্যাংক ইউ সো মাচ। আতকিয়া মাশিআত ওরি স্পর্শিয়া। ওকে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের সাথে এসবিটি সুপ্রভা যুক্ত আছে, রেগুলার স্টুডেন্ট আমাদের। তারপরে হচ্ছে ওরি স্পর্শিয়া, খুব ভালো রেসপন্স করো। তাসনিম আহমেদ আমার সাথে যুক্ত, তাহমিদ ড্যানিয়েল, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। আফিয়া হুমাইরা আমার একজন রেগুলার স্টুডেন্ট, তোমাকেও থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঘুড়ির মতন হয়ে গেছে। তো যাই হোক, একজন কমেন্ট করলো যে ভাইয়া ঘুড়ি হয়ে গেছে। ওকে, এবার আমরা আরেকটু আগানোর চেষ্টা করি। আচ্ছা, তো খেয়াল করো
এবার আমরা একটু গতির সমীকরণটা দেখার চেষ্টা করি। গতির সমীকরণ, তো আমরা গতির সমীকরণগুলো কিভাবে ডিল করব, হ্যাঁ, বা গতির সমীকরণগুলো আমরা আসলে গ্রাফে কিভাবে প্লট করব এটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা গতির সমীকরণ নিয়ে একটু আলোচনা করব। গতির সমীকরণ, আমরা গতির সমীকরণ নিশ্চয়ই প্রতিপাদন করব না, ওই গতির সমীকরণের লেখ, গতির সমীকরণের লেখচিত্র, আমরা ওই গতির সমীকরণের লেখচিত্রগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তো গতির সমীকরণ আমরা সবাই একটা সমীকরণ সম্পর্কে অবগত। আমরা জানি v u at, আমরা ছোটবেলা থেকে সবাই পড়তেছি v কি বলতো, u at, v u কি বলতো, at। আচ্ছা, তাহলে এবার আমাদের এই v u at ইকুয়েশনে আমাদের বের করতে বলছে v ভার্সেস t গ্রাফ। ওকে, আমাদের আঁকতে হবে v ভার্সেস t গ্রাফ, এবং এই vt গ্রাফের vটা আমরা বসাবো y অক্ষে আর t টা আমরা বসাবো x অক্ষে। ওকে, vt গ্রাফ আমাদের ড্র করতে হবে বা vt লেখচিত্র আমাদের আঁকতে হবে বা vt লেখ। একটু খেয়াল করো, একটু মন দিয়ে দেখো, আমাদের যে গতির সমীকরণ আমাদের আঁকতে হবে vt, তাহলে v আর t হচ্ছে আমাদের চলক হিসেবে তুমি চিন্তা করতে পারো। একটু মন দিয়ে দেখো, v এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1, t এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা দেখতেছি, এই ইকুয়েশনটা নিশ্চয়ই সরল রেখাকে রিপ্রেজেন্ট করবে, বা এই স্ট্রেট লাইনের চেহারাটা কার মতন হবে বলতো, সরল রেখার মতন হবে। কেন? কারণ আমরা বলছিলাম যে যদি কোনো ইকুয়েশনের চলকের ম্যাক্সিমাম পাওয়ারগুলো 1 হয়, এখানে যেহেতু আমরা v ভার্সেস t বা vt লেখ আঁকবো, v কে আমরা y অক্ষে বসাবো, t কে আমরা x অক্ষে বসাবো, নরমালি আমরা এটাই করি, v কে y অক্ষে বসাই, t কে x অক্ষে বসাই, তাহলে v এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1, t এর ম্যাক্সিমাম পাওয়ার কত, 1। যদি কোনো ইকুয়েশনে দুইটা চলকের ম্যাক্সিমাম পাওয়ার 1 হয়ে যায়, তবে এই সমীকরণটা তুমি যদি গ্রাফে প্লট করো তবে তুমি একটা স্ট্রেট লাইন পাবা। এই সমীকরণটা যদি তুমি কোনো গ্রাফে প্লট করো তবে তুমি একটা স্ট্রেট লাইন পাবা। ওকে, তাহলে আমরা এই vt লেখচিত্রটা ড্র করব। তো ইকুয়েশনটা একটু সাজাই নেই। আমরা জানি v u at, এটাকে নিশ্চয়ই আমি লিখতে পারবো v at u লিখলে কারোরই আপত্তি থাকবে না। তাহলে এখান থেকে একটু দেখো আমরা কি করব, v কে আমরা বসাবো y অক্ষে, v কে আমরা বসাবো y অক্ষে, তারপরে a ইকুয়াল টু t কে আমরা বসাবো x অক্ষে। তাহলে আমরা বুঝতেই পারতেছি x অক্ষের সহগটা কি m না, তাহলে y ইকুয়াল টু mx। তাহলে এই u এর পরিবর্তে আমরা লিখবো কি বলতো, u এর পরিবর্তে লিখবো আমরা c আর মাঝখানে প্লাস, তাহলে ব্যাপারটা কি হয়ে গেল বলতো, y equal to mx plus c। v এর পরিবর্তে y বা v কে আমরা y অক্ষে বসাবো, t কে আমরা x অক্ষে বসাবো। তাহলে বুঝতেই পারতেছো y আর x আমরা লিখে ফেললাম। x এর সাথে আসলে ঢাল গুণ আকারে থাকে mx, তাই তো? তাহলে এই x এর সাথে আমরা m গুণ করলাম, তাহলে এই যে a এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, এটাই আসলে এখানে ঢাল m রিপ্রেজেন্ট করতেছে, আর প্লাস c মানে মেইনলি v equal to u at plus u কে আমরা y equal to mx plus c সমীকরণে কনভার্ট করে ফেললাম, বা এই সমীকরণের মতন করে আমরা সাজায় ফেললাম। এবার আমরা যদি এটার যদি গ্রাফ আমরা ড্র করি, তো দেখো গ্রাফটা ড্র করলে কেমন হবে, এটা আমাদের y অক্ষ, এটা আমাদের x অক্ষ। ওকে, আচ্ছা, আমরা এখন v equal to at plus c এর গ্রাফটা আঁকবো y equal to mx plus c এর মতন। এটা আমাদের x অক্ষ, তো x অক্ষকে আমরা কাকে বসাবো, t কে বসাবো, x অক্ষকে আমরা t বসালাম, মানে x অক্ষে আমরা t বসালাম, y অক্ষে আমরা v বসাবো। এই যে y অক্ষে আমরা v বসালাম, ইকুয়েশনটা দেখতে কেমন, y equal to mx plus c। তাহলে y equal to mx plus c গ্রাফটা দেখতে কেমন, y equal to mx plus c গ্রাফটা দেখতে নিশ্চয়ই এরকম, y equal to mx plus c গ্রাফটা দেখতে নিশ্চয়ই এরকম। এতক্ষণ তো পরে আমরা এইটা আইডিয়া করেই ফেলছি, y equal to mx plus c এর গ্রাফটা নিশ্চয়ই দেখতে এমন। তো একটু সাবধানে থাকবা হচ্ছে
এই গ্রাফের এই অংশটুকু কিন্তু আমরা আঁকবো না, এই অংশটুকু কিন্তু আমরা আঁকবো না। কেন আঁকবো না জানো? কারণ এই অংশটুকু কিন্তু আসলে দেখো, আমি যদি এই বিন্দু নিয়ে কথা বলি, এই বিন্দু কিন্তু এক্স অক্ষের বামে অবস্থান করতেছে, মানে এক্স অক্ষের ডানে তো সময় না, আর সময় তো নেগেটিভ হতে পারে না। যদি আমি এই বিন্দুগুলো আঁকি বা গ্রাফের যদি এই অংশটা যদি আঁকি, তাহলে কিন্তু সময়ের নেগেটিভ ভ্যালুগুলো কিন্তু আমরা নিয়ে নিব। তো সময় তো কখনো নেগেটিভ হয় না, তাই এতটুকু অংশ আমরা মুছে দিব। মন দিয়ে দেখো, নিজেই বুঝতে পারবা, নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবা কেন এতটুকু অংশ মুছে ফেললাম। কারণ এতটুকু অংশ যদি আমরা আঁকি, তাহলে ওই অংশটুকু কিন্তু এক্স অক্ষের বামে অবস্থান করবে, আর এক্স অক্ষের বামে অবস্থান করার কারণে ওই বিন্দুগুলোতে কিন্তু আমি টি এর নেগেটিভ ভ্যালু পাবো, ওই বিন্দুগুলোতে টি এর নেগেটিভ ভ্যালু পাবো। তাই গ্রাফটা দেখতে এতটুকুই হবে। হ্যাঁ, গ্রাফের ওই অংশটুকু এঁকে তুমি মুছে দিবা, পেন্সিল দিয়ে আঁকবা, তারপর অতটুকু অংশ মুছে দিবা, বাকিটুকু অংশ রেখে দিবা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাফ। যেই গ্রাফের আমরা জানি যে এই গ্রাফটা ওয়াই অক্ষের কতটুকু অংশকে কর্তন করলো, এই গ্রাফটা ওয়াই অক্ষের, খেয়াল করো, এতটুকু অংশকে কর্তন করলো ওয়াই অক্ষের, এই যে এতটুকু অংশ, এই ওয়াই অক্ষের কর্তিত অংশের পরিমাণকে সি বলে। তো সি আমরা কার পরিবর্তে লিখছি? ইউ বা আদিবেগের পরিবর্তে। তো এইটাই হচ্ছে আমাদের আসলে আদিবেগ ইউ। এই যে আমাদের v u plus at এর গ্রাফটা আঁকা হয়ে গেল। ওকে, v u plus at এর গ্রাফটা আঁকা হয়ে গেল। এখান থেকে একটু মনে রাখার বিষয় যে v u plus at গ্রাফের এই যে ঢাল আসলে কি নির্দেশ করতেছে? মানে ত্বরণ কিন্তু ঢাল নির্দেশ করতেছে বা ঢাল রূপে ক্রিয়া করতেছে। ওকে, ত্বরণ, সুষম ত্বরণ আসলে ঢাল রূপে ক্রিয়া করতেছে। যেহেতু সুষম ত্বরণ মানে ত্বরণ ফিক্স, ত্বরণের মানটা ফিক্সড আর ঢালও ফিক্সড। তো এই ক্ষেত্রে v ভার্সেস t গ্রাফে আসলে ত্বরণ কি? a মানে ত্বরণ, ঢাল হিসেবে নির্দেশ করে বা ঢাল হিসেবে আমরা প্রকাশ করি। ওকে, আচ্ছা, তো আমরা এটা বুঝে গেলাম। তো তোমরা আরেকটা গ্রাফ আমি আঁকি, v u plus at তো আঁকা হয়ে গেল, v u plus at। তো আমরা যদি আরেকটা গ্রাফ আঁকতে চাই, আরেকটা গ্রাফ, সেটা হচ্ছে v u minus at এর গ্রাফ যদি আমরা আঁকতে চাই, v u minus at এর গ্রাফ যদি আমরা আঁকতে চাই, v u minus at, এই দেখো মাইনাস দিয়ে দিলাম মাঝখানে, এই মাঝখানে মাইনাস দিলে এই জায়গাও মাইনাস হবে, এই জায়গাও মাইনাস হবে, বাকি সব একই। v এর ম্যাক্সিমাম পাওয়ার 1, t এর ম্যাক্সিমাম পাওয়ার 1। তাহলে এই ইকুয়েশনটা নিশ্চয়ই একটা সরল রেখাই ড্র করবে, বা এই ইকুয়েশন দেখে আমরা যদি কোনো গ্রাফ আঁকি নিশ্চয়ই আমরা একটা সরল রেখাই পাবো, এবং এই ইকুয়েশন থেকে আমরা y mx c এর মতন আমরা একটা গ্রাফ পাবো। তো এবার যদি গ্রাফটা আমরা আঁকতে চাই, y অক্ষ x অক্ষ আমরা আঁকলাম, এটা x অক্ষ, এটা y অক্ষ। তো এবার আমি যদি গ্রাফটা ড্র করতে চাই, যারা শেষ পর্যন্ত আসো তারাই, আচ্ছা সোনু নিগম বলছো বুঝো নাই, বল তুমি কি বুঝো না? তুমি কি প্রথম থেকে আসো? সোনু নিগম, হ্যাঁ, আহমেদ বিন মাহবুব, আমরা এগুলো পড়বো, ক্ষেত্রফল কি বোঝায়, ঢাল কি বোঝায়, এগুলো আমরা সবই পড়বো ইনশাআল্লাহ নেক্সট স্লাইড গুলোতে। হ্যাঁ, এখনই আসলে খুব বেসিক আলোচনা, ঠিক আছে? সোনু নিগম, একটু তুমি বলো যে তুমি কোনটা বুঝো নাই, বা তুমি কি আদৌ প্রথম থেকে ক্লাস করছিলা কিনা? প্রথম থেকে ক্লাস করলে মাস্ট বি বুঝবা। তো y mx c এর গ্রাফটা কেমন দেখতে হয়, বা y mx c আমরা কিভাবে আঁকি আমরা দেখছি। y mx c এর গ্রাফটা আমরা কিভাবে আঁকি বলো তো? মেবি লাইক দিস, এভাবে আমরা গ্রাফটা আঁকি। y mx c এর গ্রাফটা আমরা কিভাবে আঁকি? এভাবে আঁকি, যেখানে y অক্ষে আমরা কাকে বসাবো? y অক্ষে আমরা v কে বসাবো, এটা আমাদের সেই y অক্ষ, আর y অক্ষে আমরা v কে বসালাম, আর x অক্ষে আমরা t কে বসালাম, x অক্ষে। তো একটু এখানেও কনসাস থাকবা বা একটু মনোযোগী হবা যে এতটুকু অংশ কিন্তু তুমি আঁকবা না। হ্যাঁ, এতটুকু অংশ তুমি মুছে দিবা, গ্রাফের এই অংশটুকু মুছে দিবা, কারণ এই অংশটুকু কিন্তু, খেয়াল করো, আমি যদি এই বিন্দু নিয়ে কথা বলি, এই বিন্দুটা গ্রাফের এই অংশ, এই বিন্দু, তো এই বিন্দুতে কিন্তু সময় নেগেটিভ বোঝাচ্ছে, এটা তো মূল বিন্দু, এটা মূল বিন্দু, x অক্ষের পজিটিভ দিক আসলে তোমার x অক্ষে তো t রিপ্রেজেন্ট করতেছে, তো এই বিন্দুটা কিন্তু x অক্ষের নেগেটিভ দিকে অবস্থান করতেছে। এগুলো তো তোমরা 19 এ পড়ছোই ঘন জ্যামিতিতে। এই পয়েন্টটা কিন্তু x অক্ষের নেগেটিভে অবস্থান করতেছে, তো x অক্ষের নেগেটিভ মানে সময় নেগেটিভ হয়ে যাবে, তাই এতটুকু অংশ তুমি মুছে দিবা, এই বাকি অংশ রাখবা, সমস্যা নাই। এই জায়গায় কিন্তু সময় পজিটিভ বাট ভেলোসিটি নেগেটিভ। ওকে,
ভেলোসিটি নেগেটিভ হওয়ার অর্থ কি বলতো, তোমরা কি কেউ জানো? এই পয়েন্টে কিন্তু আসলে সময় পজিটিভ, খেয়াল করো x অক্ষের ডানে অবস্থান করতেছে এই পয়েন্টটা, মানে সময় পজিটিভ, কিন্তু y অক্ষের নিচে মানে ভেলোসিটি হচ্ছে মানে y অক্ষের উপরের দিক তো পজিটিভ আর y অক্ষের নিচের দিক তো নেগেটিভ না। আর ভেলোসিটি নেগেটিভ মানে কি তোমরা বুঝো? এই পয়েন্ট কিন্তু সময় পজিটিভ কিন্তু ভেলোসিটি নেগেটিভ। বেগ নেগেটিভ মানে কি জানো? এভাবে ধরা হয়, যদি কোনো গাড়ি ডানে চলে তবে ডানে যদি তার স্পিডটা থাকে বা ডানে যদি তার বেগটা কাজ করে তবে পজিটিভ বেগ ধরা হয়, বামে যদি কোনো বেগ কাজ করে তবে নেগেটিভ ধরা হয়। ঠিক আছে, এরকম টাইপের বিষয়। হ্যাঁ, প্রথম দিকে গাড়িটা আসলে ডানে যাচ্ছিল, পরবর্তী সময় গাড়িটা বামে যাচ্ছিল, লাইক দিস। বামে গেলে ভেলোসিটি নেগেটিভ হয় বা বেগ নেগেটিভ হয়। আমরা পড়বো এগুলো, সমস্যা নেই, আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস এগুলো পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু আমি ঠিক করে দেই, এই জায়গাটা একটু আমরা ঠিক করে দেই, এই জায়গাটায় আমরা একটু ঠিক করে দিই। ওয়েট, এই জায়গাটা আমরা ঠিক করে দিই, এই জায়গাটায় মাইনাস ইউ, এটি মাইনাস ইউটা আমরা ঠিক করে দিই। ওয়েট, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে u মাইনাস 80, তো এই জায়গাটা আমরা মানটা বসাই। একদম খুব ভালো ইয়া করছো, খেয়াল করছো। v ইকুয়াল টু মাইনাস 80 প্লাস u, v ইকুয়াল টু মাইনাস 80 প্লাস u। এবার ঠিক আছে, v ইকুয়াল টু মাইনাস 80 প্লাস u, v কে আমরা y অক্ষে বসালাম। আমাদের গ্রাফ ঠিক আছে, হ্যাঁ, গ্রাফ আসলে করতে করতে বুঝতে গেছি তো। আচ্ছা, v এর মান, v এর পরিবর্তে v আমরা y অক্ষে বসাবো, t আমরা x অক্ষে বসাবো, আর এই যে মাইনাস a, ওকে, a এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে a m, তো এই যে a মান আমরা লিখলাম আর সামনে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস u, মানে ইকুয়েশনটা হবে এমন y ইকুয়াল টু মাইনাস mx প্লাস u, ওকে, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস u, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস u। হ্যাঁ, একটু ঠিক করে নিও, একটু আমি খেয়াল করি নাই, একজন কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ তাসনিম হোসেন তিশা। তাহলে y ইকুয়াল টু মাইনাস mx প্লাস u, তো এখানে বুঝতে পারতেছো প্লাস c আর কি, মাইনাস mx প্লাস c, এই u এর পরিবর্তে আমরা c লিখলাম। c মানে কর্তিত অংশের পরিমাণ, কর্তিত অংশের পরিমাণটা c এর আগে কিন্তু প্লাস, c এর আগে প্লাস মানে c পজিটিভ। এই দেখো c কিন্তু পজিটিভ, মানে হচ্ছে ধনাত্মক অংশেই কর্তিত করছে, c পজিটিভ। বাট দেখো ঢাল কিন্তু নেগেটিভ, খেয়াল করতেছো, এই যে ঢাল m এর আগে কি বলতো মাইনাস, তো m এর আগে কিন্তু মাইনাসই হবে, কারণ এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে থিটা, এই থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, আর থিটা যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় m এর ভ্যালু কি হবে, নেগেটিভ হবে। তো আলটিমেটলি কিন্তু আমাদের সূত্র অনুযায়ী সবই ঠিক আছে, সূত্র অনুযায়ী গ্রাফ সবই ঠিক আছে। সাদি মাহমুদ খান, আশা করি তুমি এই পর্যন্ত বুঝছো। v equal to u minus 80, তো এখান থেকে আমরা 80 টা সামনে লিখলাম মাইনাস 80 প্লাস u, v y অক্ষে বসালাম, t x অক্ষে বসালাম, a এর পরিবর্তে m লিখলাম, মাইনাস এর পরিবর্তে মাইনাস লিখলাম, u এর পরিবর্তে c লিখলাম। ইকুয়েশনটা হলো y equal to mx minus c। এটার গ্রাফটা লাইক দিস এরকম, এই পাশে কোনো গ্রাফ আমরা আঁকবো না, এই স্ট্রেট এই লাইনটা আমরা এই বরাবর বড় করে দিব না। তো লাইনটা যদি আমি বড় করে দেই, x অক্ষের নেগেটিভ মানগুলো আমরা নিয়ে নিব, x অক্ষের নেগেটিভ মান মানে সময় নেগেটিভ বুঝাবে, সময় নেগেটিভ বলে আমরা কাজ করব না, ওকে। আচ্ছা, সোনু নিগম কি বুঝতে পারছো? সোনু নিগম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আশা করি এই পর্যন্ত আমরা বুঝলাম। ওকে, আমরা এই পর্যন্ত বুঝলাম। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক। তোমরা বাসায় কি কি স্ট্রেট লাইনগুলো আঁকবা আমি একটু লিখে দিই, বাসায় তোমরা কি কি আঁকবা। আমরা গতির সমীকরণ তো পড়তেছি, এই সমীকরণগুলো দেওয়া উচিত না, তাও মোটামুটি যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য একটু বলে দিই, যেগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। বাসায় তোমরা কি কি প্র্যাকটিস করবে একটু বলে দেই। বাসায় তোমরা প্র্যাকটিস করবা f - kx নামে একটা সমীকরণ আছে, f - kx। তো এই সমীকরণে কি করবা, এই সমীকরণে f বসাবা y অক্ষে, x বসাবা x অক্ষে। তো f - kx এটার গ্রাফটা আঁকার চেষ্টা করবা। তো আবার আরেকটা আমরা পড়ছিলাম ছোটবেলায়, আরেকটা যে ভরবেগ p ভর ইনটু বেগ mv, p mv, ওকে।
তো p mv এই গ্রাফটাও আঁকার চেষ্টা করবা বাসায়, যেখানে v তুমি x অক্ষে বসাবা, p তুমি y অক্ষে বসাবা। ওকে, v তুমি x অক্ষে বসাবা, p তুমি y অক্ষে বসাবা। আর এই ক্ষেত্রে x তুমি x অক্ষে বসাবা, f তুমি y অক্ষে বসাবা। ওকে, কোশ্চেনে বলে দিবে কোনটা x অক্ষে আছে বা কোনটা y অক্ষে আছে, এইজন্য আমি বলে দিচ্ছি। f kx এই সমীকরণটা একটা গ্রাফ ড্র করবা বাসায়, আর p mv মানে ভর ইনটু বেগ, ভরবেগের গুণফল। এটা হচ্ছে যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবা, কিংবা এগুলো কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় আসছেও। হ্যাঁ, এগুলো এখন সহজ মনে হতে পারে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসছেও। হ্যাঁ, f kx, যেখানে f মানে হচ্ছে প্রত্যয়নী বল, x মানে হচ্ছে ওই যে স্প্রিং এর প্রসারণ বা সংকোচন, k মানে হচ্ছে আমাদের বল ধ্রুবক। এই মাইনাসটা আসার অর্থ মনে আছে? মাইনাস আসার অর্থ হচ্ছে যে প্রত্যয়নী বল আর সরণ পরস্পর বিপরীতমুখী ভাবে কাজ করে। ওকে, এগুলো আমরা পড়ছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 এ, আর p mv এটা তো 9 এর কথাবার্তা। ওকে, তো এগুলো তোমরা বাসায় সলভ করবা। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাই দিও যে আমাদের ক্লাসটা তোমরা 100% বুঝতে পারলা কিনা। অবশ্যই ক্লাসটা যারা পরের থেকে জয়েন করছো হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, কারণ আমি লাস্টে একটু দ্রুত গেছি, কারণ যেহেতু আমি বেসিক গুলো সামনে পড়াই ফেলছি লাস্ট টাইম, এইজন্য একটু দ্রুত গেলাম, নাইলে আসলে সবারই সুবিধা হবে। তাইলে অবশ্যই যারা যারা বুঝতে একটু প্রবলেম হবে লাস্টের দিকে, পুরো ভিডিওটা একবার দেখবা, ইনশাআল্লাহ বুঝতে পারবা। না বুঝতে পারলে কমেন্টে আমাকে মেনশন দিয়ে প্রশ্ন করবা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব শীঘ্রই দেখা হবে। তোমরা পড়াশোনা করো এবং প্রার্থনা করো যেন আল্লাহর কাছে এবং বা সৃষ্টিকর্তার কাছে যে আমাদের এই পুরো পৃথিবী থেকে যেন করোনা ভাইরাস চলে যায়। আল্লাহ হাফেজ।